যে দাবির কথাগুলি তুলে ধরেছি এগুলি কি আমার একার দাবি? আপনারা একটু কথা বলেন। আপনারা সবাই এখন দেখেন এই যে 350 প্রায় 450 মানুষ আছেন, আপনারা সবাই শুধু কথা শুনতেছেন। কেন ভাই আপনি একটু কষ্ট করে আপনার দাবির কথাটা লিখতে পারেন না? আরে ভাই এই পেজে আপনাদের দাবির কথাগুলি বললে, প্রচার করলে, তুলে ধরলে এগুলি সরকারের কাছে পৌঁছে যায়, সরকারের উচ্চ পর্যায়ে যায়, সচিব পর্যায়ে আমাদের এই কথাগুলি চলে যায়। তাই যেখানে সচিব পর্যায়ে যায় সেখানে কেন আপনি আপনার দাবির কথাটা লিখে জানাচ্ছেন না? কেন আপনাদের মধ্যে অহংকার? আপনারা কি বলেন, আমাদেরকে গালি দেন। আমরা কি খুব গালি খাওয়ার কাজ করতেছি? আরে ভাই সরকারি সিস্টেম, আমরা তো সরকার না, আমরা সরকারের সেবক। সরকারি নীতি নির্ধারক যারা আছে তাদের কাছ থেকে আমরা যেটা শুনি সেটা আপনাদেরকে বলি। এখন আমাদের শোনার মাঝেও তো ভুল থাকতে পারে না? এখন আমরা সকালে মনে করেন একটা কথা শুনলাম, বিকেলে গিয়ে দেখা গেছে আর একটা কথা শুনলাম। এখন সকালে যেটা শুনছি বিকালে সেটা আপনাদেরকে বললাম, বিকালে যেটা শুনছি সেটা যখন বিকালে লিখবো, বলতে যাব, তখনই আপনারা বলবেন আপনি সকালে এক কথা বলেন, বিকালে আর এক কথা বলেন। এই যে মিডিয়ারা দেখেন না, বিভিন্ন অনলাইন পত্রিকারা এই সকালে এক কথা বলে, দুপুরে আর এক কথা বলে, বিকালে আর এক কথা বলে। কেন বলে? কারণ ওনারা এক এক সময় এক একটা কথা শোনে, যেই কথাটা ওনারা শোনে ওনারা সেইটাই বলে, প্রচার করে। ওনাদের দোষ কি? ওনাদের দোষ কি? ওনারা যেটা শোনে সেইটাই বলে। সরকারি নীতি নির্ধারক তো একজন না, অনেক নীতি নির্ধারণ। এক একজনে এক এক রকমের কথা বলে, এক একজনে এক এক রকমের মানে কি বলে, ওই মানে তথ্য তুলে ধরে, তো সবাই সেইটাই বলে। তো আমাকে কি জানি লিখেছেন, একজনে কমেন্ট করেছেন আমাকে বান্দরবন পাঠানো উচিত। ভাই আপনার আশা জীবনেও পূরণ হবে না, কারণ বান্দরবনে রেল লাইন নাই। বান্দরবনে রেল লাইন নাই। আমি রেলওয়ে চাকরি করি, তো রেলওয়ে তো বান্দরবনে নাই, খাগড়াছড়ি নাই, রাঙ্গামাটি নাই। আপনার এই আশাটা জীবনেও পূরণ হবে না। আপনার এই আশা জীবনেও আল্লাহ পূরণ করবে না, কারণ বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, হ্যাঁ, এবং বরিশাল, এই সমস্ত জায়গায়, বরিশাল, ভোলা, পটুয়াখালী, এগুলোতে আমারে বদলি করতে পারবে না, কারণ এগুলোতে রেল লাইন নাই, এগুলোতে রেলওয়ে হাসপাতাল নাই। আমি রেলওয়ে হাসপাতাল আছে শুধু ঢাকা, চিটাগাং। আমি পূর্বাঞ্চলে। আর আপনি যে বললেন আমাকে বান্দরবান পাঠাইতে, আপনি নিশ্চয়ই সরকারি চাকরি করেন না। সরকারি চাকরি করলে আপনি পে স্কেলের বিরোধী করতে পারতেন না। যারা, একটা কথা সবাই মনে রাখবেন, যারা আমাদেরকে গালি দেয়, যারা আমাদেরকে বকা দেয়, এই যে এই সমস্ত কথা বলে, মনে করবেন এরা পে স্কেলের বিরুদ্ধে, এরা দুর্নীতিবাজ, এরা লুটেরা, এরা ঘুষখোর, এরা হারামখোর, এরা হারামের ইনকামের সাথে জড়িত। এদের তথ্য মানে সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই সমস্ত ঘুষখোরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং গোপনে তাদেরকে তাদের ডাটা নেওয়া হবে। গোপনে তাদের ডাটা নিয়ে তারপরে সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। চিন্তা করেন না। আপনারা যারা বাজে কমেন্ট করেন তাদেরকে আমরা নোটিশ করি, নোট আপ করি। তারপরে আপনি কোন জায়গায় চাকরি করেন সেটার খোঁজ খবর নেওয়া হবে। আপনি কোনখানে কোনো দুর্নীতির সাথে যুক্ত আছে কিনা। আমরা কিন্তু সরকারের কাছে বলেছি, একটা ভিডিওতে আমি স্পষ্ট বলেছি, এই পে স্কেল কার্যকর হওয়ার পর যদি কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তা দুর্নীতি করে, ঘুষ খায়, নো আর্গুমেন্ট, নো মানে নোটিশ, ডাইরেক্ট তাদেরকে যেন চাকরি থেকে বহিষ্কার করা হয়। চাকরি থেকে বহিষ্কার না, এতদিন চাকরি করছে তাদেরকে যেন স্বেচ্ছায় একবারে বাড়ি পাঠাই দেওয়া হয়। যা তুই যা পাইছস এটা নিয়ে যেন তাকে একবারে বিদায় করে দেওয়া হয়। আমরা এই কথাটা সরকারের কাছে দাবি জানাতে চাই। যদি সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, তাহলে পে স্কেল কার্যকর হওয়ার পর কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারীর যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাকে স্বেচ্ছায় অবসরে পাঠিয়ে দিন। সেক্ষেত্রে নো নোটিশ, নো আর্গুমেন্ট, নো টক, ডাইরেক্ট রিটায়ার্ড, একবারে সরাসরি তাদেরকে যেন স্বেচ্ছায় অবসরে পাঠিয়ে দেওয়া হয়। ইসহাক ভাই আর একটা কথা লিখেছে যে, মালিক ভাই আপনার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি সবাইকে একটু জানিয়ে দেন যে আমরা 11 গ্রেডে
থেকে যারা 2015 সাল থেকে আমরা বঞ্চিত, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দেন এবং সবাইকে একযোগে আওয়াজ তুলতে বলেন, আমাদের ন্যায্য দাবি বঞ্চিত করবেন না। ধন্যবাদ সবাইকে। জি ইসাক ভাই, আমরা আপনার দাবিটা তুলে ধরেছি। আমরা আসলে যারা বিশেষ করে ব্লক পোস্টে চাকরি করি, আমরা যারা ব্লক পোস্টে চাকরি করি, বিশেষ করে এই যে গাড়ির ড্রাইভার যারা যারা বিভিন্ন সরকারি চাকরিতে যারা ড্রাইভার হিসেবে চাকরি করে, এদের কিন্তু কোনো পদোন্নতি নেই। এরাও ধরেন একটা ব্লক পোস্টের মতোই চাকরি করে, তাহলে তাদের গ্রেড পরিবর্তনের সুযোগটা দেন, পদোন্নতিও দেবেন না, তাহলে তারে আপনি গ্রেড পরিবর্তনের সুযোগ দিবেন না, এটা তো অমানবিক। আমরা চাই একই পদে, সে ব্লক পোস্টে হোক আর নর্মাল চাকরি হোক, একই পদে যদি কেউ 10 বছরের অধিক চাকরি করে, তাকে প্রতি 10 বছর পর পর উচ্চতর গ্রেড দেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের সময় একটা ফালতু গেজেট করে গেছে। সে ফালতু নিয়মের মধ্যে কি নিয়ম ছিল, কেউ যদি একটা টাইম স্কেলের একটা সিলেকশন গ্রেড পায়, সে জীবনে আর কোনো পদোন্নতি, সে জীবনে আর কোনো গ্রেড পাইবে না। মানে ব্লক পোস্টে যারা ব্লক পোস্টে আছে, তারা একটা টাইম স্কেল আর একটা সিলেকশন গ্রেড যারা পেয়েছে, তারা আর কোনোদিন কোনো পাবে না। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে? বলেন, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে? এনাম আহমেদ, আপনি কথাটা একটু ক্লিয়ার করে বলেন, ঠিক আছে, যে এতদিনে কি করেছেন। এতদিনে তো আমরা দাবির কথা বলেছি, সে দাবির উপরে ভিত্তি করে পে স্কেল হচ্ছে, ঠিক আছে, সে দাবির উপরে ভিত্তি করে 3 ধাপের জায়গায় 2 ধাপে চলে আসতেছে। যেখানে আপনাদেরকে 50% করা হবে, 60% করা হবে, সেটার জায়গায় এখন শতভাগ বেতন দেওয়ার চিন্তা করতেছে। এতদিন তো এটাই দাবি করছি। তো এতদিন আপনি কোথায় ছিলেন? আপনি আমাকে জিজ্ঞেস করছেন এতদিন করছেন কি, আমি আপনাকে জিজ্ঞেস করছি এতদিন আপনি কই ছিলেন? এতদিন আপনি কই ছিলেন সেটা একটু বলেন। এই সোহেল ভাইরে অ্যাকসেপ্ট করতে গেলেই মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে কেন? সবচেয়ে বড় কথা নাই, আমাদের এই দাবিগুলি বাস্তবায়ন না হওয়ার পিছনে, সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা আমাদের এই দাবির ব্যাপারে আমরা আওয়াজ তুলতে পারি না। আমরা যদি কথা বলতে চাই, আপনারা আমাদেরকে বিভিন্ন কথা শোনান, কিন্তু আমরা তো আপনাদের কাছ থেকে ঠিকাদারি নেই যে না আমরা এটার কন্ট্রাক্ট নিছি, আপনাদেরকে আমরা এটা আদায় করে দিব। আমরা তো এই ঠিকাদারি আপনাদের কাছ থেকে আমরা নেইনি, তাই না? আমরা আপনাদের দাবিগুলি তুলে ধরছি, ঠিক আছে। আচ্ছা, এই যে জসিমউদ্দিন, এই লোকটা আমার মনে হয় সরকারি না, ঠিক আছে, এই লোকটা মনে হয় সরকারি চাকরি করে না, এ মনে হয় বাইরের কোনো গার্মেন্টস চাকরি করে। আপনি অনেক কষ্ট করছেন। আচ্ছা, আর একটু কথা বলি, এই যে জসিমউদ্দিন লিখছে আপনি একটা হলো দালাল। আচ্ছা, আপনি দেখেন এখানে আপনার অনেক বাপ আছে, আপনার বাপেরা কি কমেন্ট করতেছে এটা একটু দেখেন, এটা আপনি একটু কমেন্টস এটা একটু ফলো করেন যে আপনার এখানে অনেক বাপ আছে, আপনার বাপেরা কি কমেন্ট করতেছে, আমাকে খারাপ বলতেছে না খারাপ বলতেছে, ভালো বলতেছে, এটা আপনি একটু দেখেন। দেখার পরে আপনি আমাকে যা বলায় দালাল বলেন, তারপর যা কিছু বলার পরে কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা দালাল হই, বাটপার হই, আর যাই হই, ঠিক আছে, সেটা আল্লাহ জানে আর এদেশের আপামার সাধারণ কর্মচারীরা জানে। কিন্তু বিষয়টা হচ্ছে বেশিরভাগ কর্মচারীরাই জানে কিন্তু কিছু বলে না। 22 লক্ষ কর্মচারী আমাদের এক একটা, এই যে আমি এক একটা দাবির কথা বলি, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ মানুষ। হ্যাঁ মালিক ভাই, নদীর ওই কুলে ফেলে নিঃশ্বাস, এই কুলে কত সুখ আমার বিশ্বাস। এই কুলে ফেলে নিচ্ছেন, নদীর এই কুলে ফেলে নিঃশ্বাস, ওই পাশে কত সুখ আমার বিশ্বাস। দালাল দালাল চিনে, হুজুর হুজুর চিনে না। না, আমার কথা হচ্ছে যে আমরা তো অনেক কর্মচারী, 22 লাখ কর্মচারী, তো আমরা এই যে দাবির কথাগুলি বলি, এখানে আমাদের এইখানে আপনারা মতামত দেন খুব কম লোকে, কিন্তু দেখে অনেকেই দেখে। এই যারা দেখে প্রায় 1.5-2 লাখ মানুষ দেখে। এই 1.5-2 লাখ মানুষ যদি মতামত তুলে ধরে,
তাহলে সেটা কিন্তু একটা বিশাল জরিপ হয়, কিন্তু এই কাজটা কেউ করে না। আমি এই জিনিসটা আসলে বুঝি না তারা কেন এটা করে না। কারো কি তাহলে দরকার নেই? সোহেল ভাই বলেন। আচ্ছা মালিক ভাই, প্রথমে আমি বলি অডিয়েন্স আসসালামু আলাইকুম। পরম করুণাময় অসীম ভাবে আল্লাহ শুরু করছি। আলহামদুলিল্লাহ সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। দ্বিতীয় কথা হলো, একজন ভালো মানুষ অন্যজনকে সবসময় ভালো মনে করবে, আর একজন দালাল অন্যজনকে সবসময় দালাল মনে করবে।